আসসালামু আলাইকুম সকলকে। জিকে স্মার্ট স্প্রিন্ট যে সিরিজের ধারাবাহিকতায় আজকে আমরা হাজির হয়েছি 13তম বিসিএস এর কোয়েশ্চেন নিয়ে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো আমি আরাফাত আহমেদ স্বপ্নিল, পড়ছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। 13তম বিসিএস এর আমাদের আজকের প্রথম কোয়েশ্চেন হচ্ছে, প্রাচীন পুন্ড্রবর্ধন নগর কোন স্থানে অবস্থিত? এই 15 আসতে আসতে মাথা নষ্ট অবস্থা। আমি তোমাদেরকে গত যে বিসিএস এর কোয়েশ্চেন ভিডিওটা ছিল 12তম বিসিএস এর, সেটার মধ্যে বলেছিলাম যে পুন্ড্র পুন্ড্র দেখলেই আমাদের আনসার হবে কি মহাস্থানগড়। আচ্ছা, এটা যে আনসার মহাস্থানগড় এটা আমরা বুঝতেছি, বাট বাকি যে স্থানগুলো দেওয়া আছে সবগুলোই মারাত্মক ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো সবগুলো সম্পর্কে আমাদের অল্প হলেও জেনে নিতে হবে। ওকে, শুরু করি। তো দেখো, ময়নামতি ময়নামতি কোথায় অবস্থিত? আমরা জানি কুমিল্লা লালমাই পাহাড় অঞ্চলে এটা অবস্থিত। এটার স্থানটা আমাদের জানতে হবে কোথায়? কুমিল্লার লালমাই পাহাড় অঞ্চলে। তাহলে কি পেলাম? কুমিল্লার লালমাই। আচ্ছা, এবং তার থেকেও বড় বিষয়, এটা কোন জনপদের অংশ ছিল? আমরা বলেছিলাম যে জনপদ এবং বিভিন্ন স্থানের উপনাম, পূর্বের নাম, এগুলো অনেক আসে, এবং এটা হচ্ছে সমতট যে জনপদ ছিল তার অংশ। এবং তার সাথে মনে রাখতে হবে, এই সমতল অঞ্চল জনপদে আরো কি কোনো জায়গা আছে কুমিল্লা ছাড়া? হ্যাঁ, সেটা হচ্ছে নোয়াখালী। এখন এটাকে আমি কিভাবে মনে রাখতাম? সমতট ইকুয়াল টু সমকোণ। কি মনে রাখতাম বলো? সমতট সমকোণ। ভাই এটা আবার কি বললেন? সমকোণ থেকে হচ্ছে কতে কুমিল্লা, নতে নোয়াখালী। ঠিক আছে, তাহলে এই আমাদের যে এই জনপদ রয়েছে সমতট, এটার অংশে কি কি আছে? কুমিল্লা আছে, নোয়াখালী আছে, এবং কুমিল্লাতে কি পেলাম আমরা? ময়নামতি পেলাম। বিক্রমপুর অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেটা আমরা জানি বর্তমানে যে মুন্সিগঞ্জ জেলা রয়েছে এটাকে বলা হয় বিক্রমপুর, এবং সেটা প্রাচীন বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। কোন জনপদ? বঙ্গ জনপদ। কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং মনে রাখতে হবে জনপদের নামগুলো কাছাকাছি হলেও তারা কিন্তু ভিন্ন। যেমন বঙ্গ আছে, আবার আলাদা বাংলা আছে, মানে এক একটা এক এক রকম। বরেন্দ্র আছে, আরো কত কি। এটাকে যদি আমরা সমতট সম্পর্কে জানছি, ঠিক আছে। পাল ও সেন বংশের রাজাদের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক স্থান ছিল এই বিক্রমপুর। ঠিক আছে, এটা আমরা জানলাম। আর মহাস্থানগড় সম্পর্কে যদিও আমরা আগে জানছি, এটা প্রাচীনতম নগরী এবং তৎকালীন যে পুণ্ড্রবর্ধন ভুক্তির রাজধানী ছিল এটা। পুণ্ড্রবর্ধন ভুক্তির রাজধানী ছিল, তিনি এটাকে পুণ্ড্রনগর নামকরণ করছে। এবং দশম বিসিএস পড়ার সময় আমরা বলেছিলাম এইটা অনেক গুরুত্বপূর্ণ। আরেকটা ইনফরমেশন হচ্ছে, এটা কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া নদীর তীরে অবস্থিত। করতোয়া নদীর তীরে আমাদের এই যে মহাস্থানগড়। করতোয়া নদীটা যেমন ইম্পর্টেন্ট, তার পাশাপাশি মহাস্থানগড় জায়গাটা ইম্পর্টেন্ট, সো এই দুটো মিলে এটা ইম্পর্টেন্ট প্রো ম্যাক্স হয়ে গেছে। আচ্ছা, এরপরে আসি পাহাড়পুর। এটা কোথায়, কোন জেলায় অবস্থিত বলতো? আমরা জানি পাহাড়পুর বিহার বা সম্পুর বিহার, এটাকে হচ্ছে নওগাঁ জেলায় অবস্থিত। খুবই খুবই ইম্পর্টেন্ট, নওগাঁ জেলা অবস্থিত, এটাকে সম্পুর বিহার নামে বলা হয়। এবং মজার বিষয় হচ্ছে, এটা কে নির্মাণ করছে এটাও খুবই ইম্পর্টেন্ট। ধর্মপাল। দেখছো কত রিপিটেডলি কোয়েশ্চেন আসে। তো এই রিপিটেড কোয়েশ্চেন যেমন দশম বিশ থেকে এইটা পুরোপুরি সরাসরি চলে আসছে। এখন এই যে নওগাঁ জেলা অবস্থিত, ধর্মপাল নির্মাণ করছে, এবং এই কারণেই এটার যে আমরা আমরা ওইটা যে অপশনটা কি ছিল জানি প্রশ্নটা, যে পাহাড়পুর বিহারের আরেক নাম কি বা প্রকৃত নাম কি সম্পুর বিহার, অপশনে কিন্তু ছিল ধর্মপাল বিহারও। কিন্তু ধর্মপাল যে তার প্রতিষ্ঠা করছে, তো অনেকে পরীক্ষার হলে এটা কনফিউজ হয়ে যাবে যে ধর্মপাল যেহেতু প্রতিষ্ঠা করছে তাহলে ধর্মপাল বিহার নাম হওয়াটা বেশি প্রাধান্য পাওয়ার কথা। বাট এরকম কিছুই না, পরীক্ষার হলে যে আমরা কত গবেষণা করি, যেটা আমরা বাসায় করি না। আচ্ছা, পরে আসি পরবর্তী কোশ্চেনে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিল? এই কোশ্চেন অনেকবার আসে যে আমাদের 21শে ফেব্রুয়ারি বা মানে আমাদের 1952 সালের যে ভাষা আন্দোলনের সময়টা রয়েছে, সেই সময়ে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী আহ বা সেনাবাহিনীর প্রধান এরা কারা ছিল পাকিস্তানের? আবার আমাদের যে 1970 বা 71 সালে যখন মুক্তিযুদ্ধ চলতেছে তখন কারা ছিল? এগুলো অবশ্যই আমরা ভালো করে পড়ে নিব। আপাতত এটা জেনে নিই। এটার আনসার যারা যাওয়ার আগে আমরা একটা একটা করে অপশন দিয়ে যাই। দেখো, প্রথমত হচ্ছে নুরুল আমিন আছে, তিনি ছিলেন তৎকালীন পূর্ব বাংলার প্রধানমন্ত্রী। সরি, প্রধানমন্ত্রী না, মুখ্যমন্ত্রী ছিলেন। তাহলে নুরুল আমিন কি ছিল? তৎকালীন মুখ্যমন্ত্রী ছিল, তার মানে এ হবে না। ঠিক আছে, এ হচ্ছে মুখ্যমন্ত্রী, তার মানে হবে না। আমাদের চাইছে হচ্ছে প্রধানমন্ত্রী চাইছে। ওকে, আসি ফরাসি লিয়াকত আলী খান, তিনি ছিলেন পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী, কিন্তু ওই সময়ের না কিন্তু। ঠিক আছে, তাহলে
পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী। আচ্ছা, আর 1951 সালে তিনি বিভিন্ন জনসভায় আসছিল, যাক জনসভায় তিনি নিহত হয়। পরে আসতেছি, মোহাম্মদ আলী জিন্নাহ তিনি কি পাকিস্তানের প্রতিষ্ঠাতা ও প্রথম গভর্নর জেনারেল ছিলেন? তাহলে কি তিনি হচ্ছে পাকিস্তানের প্রতিষ্ঠাতা এবং প্রথম গভর্নর জেনারেল। এটা মনে রাখার অনেক সুন্দর একটা নিউমেরিক ভিডিও আমি তোমাদেরকে আলাদা করে আবার দিব। পরে দেখো খাজা নাজিমুদ্দিন, তাহলে এ কি ছিল? তিনি হচ্ছে লিয়াকত খানের মৃত্যুর পর তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়, এবং লিয়াকত আলী তো 1951 সালে মৃত্যুবরণ করছে। এই কারণে 1952 সালে যে সময়টা ছিল সেই সময় খাজা নাজিমুদ্দিন ছিল প্রধানমন্ত্রী। তাহলে প্রধানমন্ত্রী 1952। ঠিক আছে, তাহলে আমাদের এটার আনসার কি হবে? হবে খাজা নাজিমুদ্দিন, লিয়াকত হবে না, মোহাম্মদ আলী জিন্নাহ হবে না। ঠিক আছে, এইভাবে যদি ব্রেকডাউন করে পড়া যায় যে বাকি অপশনগুলো কেন হলো না, তুমি তোমার আনসারের উপর 1000% কনফিডেন্ট থাকবে। আচ্ছা, পরবর্তী কোয়েশনে আসি, ছোট করে নিই একটু। দেখো, পূর্ব বাংলা জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়? তাহলে পূর্ব বাংলা জমিদারি দখল, এই যে আইনটা আছে এটা কবে হয়? এবং এটার আনসার হচ্ছে প্রথমটাই, সেটা কি? সেটা হচ্ছে আমাদের এই 1950। এবং এই আইনের মাধ্যমে আমরা 1393 সালে ব্রিটিশ আমলে যে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা আছে এটাকে আমরা বাতিল করছিলাম 1950 সালে। তাইলে দেখো তো এটা কি? এটা 1793 সালের ব্রিটিশ চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা বাতিল করা হয়। সালের ব্রিটিশ চিরস্থায়ী প্রথা বাতিল করা হয়। ঠিক আছে, ওকে, ভালো কথা। এবং ফলে সরকার এবং কৃষকের মাঝখানে কোনো আর দ্বৈরাত্ম্য বন্ধ হয়ে যায়। আচ্ছা, এবার আসে 1948 সালে, এটাও ইম্পর্টেন্ট, কারণ কি এখানে জমিদারি প্রথা উচ্ছেদের বিলটি প্রথম এখানে দেওয়া হয় পরিষদে, এটা এই সময়ের মধ্যে। আর 1947 সালে আমরা জানি কি দেশ ভাগ হয়, এবং এই সময় কাঠামো সংস্কার করা নানা দাবি উঠলেও এগুলো আইনি কাজ তেমন একটা শুরু হতে পারে নাই। আচ্ছা, এবং 1954 সালে এই বছর সাধারণ নির্বাচনের যুক্তফ্রন্ট জয়ী হয়। আমরা জানি যুক্তফ্রন্ট নির্বাচন হয়েছিল, তখন আমরা সরকার গঠন করতে পারি নাই। আবার 1970 সালে নির্বাচন হয়েছিল, তখনও সরকার গঠন করা যায় নাই, এবং আলটিমেটলি কি হয়? মুক্তিযুদ্ধ হয়। তাহলে এটা কেন ইম্পর্টেন্ট? এটা হচ্ছে যুক্তফ্রন্ট নির্বাচন। তারপরে হচ্ছে দেশ ভাগ। ঠিক আছে, ভাই বাংলা লেখা তো সুন্দর না, সরি। আচ্ছা, পরে আসি, প্রাচীন গৌরনগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় পাওয়া যায়? এটা 5 স্টার দিয়ে রাখো। ঠিক আছে, এই ধরনের কোয়েশ্চেন বারবার আমরা পাইতেছি রিপিটেডলি, গত বিসিএস কোয়েশ্চেন সেটার মধ্যেও পাইছি। তাহলে এটা কত হবে? আগে আমরা পার্ট বাই পার্ট আগানোর চেষ্টা করি। কুষ্টিয়া, এটা কি ছিল? এটা মূলত বাউল সম্রাজ্যের লালন শাহ এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির জন্য এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে কি এখানের সাথে দুইজনের নাম জড়িত, একটা হচ্ছে লালন শাহর মাজার আছে এখানে, সবাই এটা খুব ভালো মতোই জানে, এবং রবীন্দ্রনাথের কুঠিবাড়ি দেখতেও অনেকে এখানে কি আছে, রবীন্দ্রনাথের কুঠিবাড়ি রয়েছে, এবং এইখানে বসে তিনি অনেক পরিমাণ গুরুত্বপূর্ণ যে সাহিত্যগুলো আছে এগুলা রচনা করছিল। আবার প্রাচীন গৌড়ের সাথে এটার কোনো সম্পর্কই নেই। আচ্ছা, পরে আসি বগুড়া। বগুড়া আমরা জানি প্রাচীন পুন্ড্র নগরী এখানে আছে। এই পুন্ড্র পাইতে পাইতে মাথা নষ্ট, আমরা জানি, সরি, পুন্ড্র নগরী। আচ্ছা, তারপর পুন্ড্র নগরী কি? মহাস্থানগড়। আচ্ছা, তারপর আসি কুমিল্লা। এটা কি? সমতটের রাজধানী ছিল, সমতট রাজ্য, আমরা একটু আগেই পড়ে আসছি। সমতট মানে কি? সমকোণ, কুমিল্লা, নোয়াখালী সমতটের মধ্যে ছিল। তাহলে বাদ পড়লো কে? বাদ পড়লো হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। তাহলে আমাদের আনসার হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। ঠিক আছে, এটাই গৌড় রাজ্যের রাজধানী ছিল, এবং অনেক বিশেষত্ব আছে। আর এটা বর্তমানে কোন জায়গায় পড়ছে এটা একটু জেনে রাখতে পারো, যেটা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ অঞ্চলে। ঠিক আছে, শিবগঞ্জ অঞ্চলে এটা পড়ছে, আমাদের এই যে যেটাকে আমরা গৌড়ের নগরের রাজধানী বলতেছি আর কি। আচ্ছা, পরবর্তী কোয়েশ্চেনে চলে আসি।
আওয়ামী লীগের 6 দফা কোন সালে পেশ করা হয়? ঠিক আছে, এটা হচ্ছে মোটামুটি আমরা সবাই জানি যে 6 দফা, 6 থেকে 6 6 6 6 মানে কি 66, মানে 1966 সালে 6 দফা। এটা আমরা এভাবে মনে রাখি। বাকি যে সালগুলো দেওয়া আছে এটা তেমন সিগনিফিকেন্ট না। যেমন 1954 সাল আমরা একটু আগেই পড়ে আসছি, সাধারণ নির্বাচন বা যুক্তফ্রন্টের যে বিজয় হয়েছিল সেটা। আর 68 তো নাই। আচ্ছা, পরে আসি। আর শেষ যদি আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন বলা যায় সেটা হচ্ছে যে 6 দফা তো আমি বললাম, এবং এই 6 দফাকে নস্যাৎ করে যে আগরতলা মামলা দেওয়া হয়েছিল সেটা কিন্তু এই 68 সালে দেওয়া হয়েছিল। মানে 6 দফা হয়, 6 দফা করা হয় হচ্ছে 1966 সালে, এবং 1968 সালে হচ্ছে এই 6 দফাকে নস্যাৎ করা হয় বা আহ, এটাকে বাতিল করে বঙ্গবন্ধু সহ বাকিদেরকে মামলা দেওয়া হয়, যেটা আগরতলা মামলা নামে পরিচিত আমরা তৎকালীন তথ্য মতে যা জানি আর কি। তারপর আসি, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কত সালে? খুবই খুবই ইম্পর্টেন্ট একটা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের জন্য। এই রাজশাহী বিশ্ববিদ্যালয় সেটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল বলতো? সেটা হচ্ছে 1993 সালে প্রতিষ্ঠিত হয়। খুবই ইম্পর্টেন্ট। আর 1952 সালে তো আমাদের ভাষা আন্দোলন জানি, 54 সালে যুক্তফ্রন্ট নির্বাচন, এবং 55 সালে কার্যক্রম অনেক গুরুত্বপূর্ণ ছাত্র, মানে এটাকে আসলে দরকার নেই, এটা দরকার নেই, এগুলা সব ইম্পর্টেন্ট না। এবার আসি, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটি সুরকারকে, এটা নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি আছে। দুইজন আছে, এক হচ্ছে প্রথম সুরকার, আর একজন হচ্ছে বর্তমান সুরকার। বলো কোনটা কে হবে? ওকে, তো আমাদের যখন কোশ্চেনটা আসবে, নর্মালি কোশ্চেন আসলে কিন্তু আমরা অবশ্য সবসময় কি দিব? বর্তমানের কথা, বর্তমানটা দিব। সেটাকে আলতাফ মাহমুদ। যখনই কোশ্চেন আসবে যে কে সুরকার, বর্তমানটা আমরা অবশ্যই দিব। আর যদি আলাদাভাবে উল্লেখ করে দেয় যে প্রথম সুরকার কে, তাহলে সেটা কি হবে? সেটা হবে আব্দুল লতিফ। ঠিক আছে, কিন্তু এটা মূলত এখন আর আসে না। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম আলতাফ মাহমুদ। বাকিদের সম্পর্কে কি কি জানতে হবে? আচ্ছা চলো দেখি একটু। মেনি বিভিন্ন দেশাত্মবোধক গানের সুরকারের মধ্যে আরেকজন আছে, আমাদের আব্দুল আহাদ, তিনি বিভিন্ন দেশাত্মবোধক গানের সুরকার ছিলেন। তারপরে আবার লোকগীতি এবং পল্লী গীতির জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিলেন আব্দুল আলিম। ঠিক আছে, তিনি এই ধরনের শিল্পী ছিলেন। তারপরে আলতাফ মাহমুদ তো বললামই, এই আর কি। বুলবুল চৌধুরী, তিনিও একজন নৃত্যশিল্পী ছিলেন। তিনি অনেক, তার বুলবুল ললিত কলা একাডেমি নামে একটা একাডেমি আছে, সেটার প্রতিষ্ঠাতা তিনি। আচ্ছা, যেটাকে কি বলা হয় সংক্ষেপে? বাফা বলা হয়। ওকে, পারবো আমরা ইনশাল্লাহ। পরবর্তী এটাতে চলে আসি, কি আছে বলো? উফ, জাতীয় স্মৃতিসৌধের স্থপতিকে, বারবার বলছি যে বাংলাদেশের যত গুরুত্বপূর্ণ ভাস্কর্য আছে এগুলোর স্থপতি অনেক ইম্পর্টেন্ট, এবং এটা জানতেই হবে, এটা হচ্ছে সৈয়দ মাইনুল হোসেন। স্থপতি কি হবে? সৈয়দ মাইনুল হোসেন, এবং বাকি যারা আছে তারাও গুরুত্বপূর্ণ ভাস্কর। এখন আসে হামিদুর রহমান, সে কি আমাদের যে 1952 সালে যে কেন্দ্রীয় শহীদ মিনার আছে তার ভাস্কর হচ্ছে এই হামিদুর রহমান। তাইলে আহ এটা মাস্ট মাথায় রাখতে হবে, হামিদুর রহমানের নাম তো ভুলাই যাবে না। তাহলে কি? কেন্দ্রীয় শহীদ মিনার। ওকে, এরপরে আসলো তানভীর কবির। তানভীর কবির হচ্ছে মেহেরপুর মুজিবনগর অবস্থিত যে মুজিবনগর স্মৃতিসৌধ স্থাপত্য রয়েছে সেটার প্রণয়ন করেছিল এই তানভীর কবির। এটার এখন আসার মতো তেমন গুরুত্বপূর্ণ বহন করে না, সৈয়দ মাইনুল হোসেন তো বললামই। মাজহারুল ইসলাম, তিনি হচ্ছে আধুনিক স্থাপত্য শিল্পের একজন পথিকৃৎ বলতে পারো। চারুকলা ইনস্টিটিউট এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যান বিভিন্ন কাজের সাথে তার একটা সম্পৃক্ততা রয়েছে। এরপর আসি বীর শ্রেষ্ঠ পদক প্রাপ্ত সংখ্যা কত? আমরা জানি এটা সবচেয়ে সহজ, 7। এটা আসলে, এটা নিয়ে কোনো কথা বলারই জায়গা নাই। পরে আসি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কি ছিল? খুবই 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 ইম্পর্টেন্ট, বলো 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 বলো, কি ছিল? আমরা জানি শুধু নামের শুরুতেই আমরা এটা বলি, তার নামের শুরুতে কি বলি? সিপাহী হামিদুর রহমান। তাইলে এটা হচ্ছে তার পদবি। এখন বাকিগুলো নিয়ে যদি আমি একটু বলতে চাই, যেমন লেন্স নায়েক, সে কি বীরশ্রেষ্ঠর মধ্যে একজন আছে। মুন্সি আব্দুর রউফ, নূর মোহাম্মদ শেখ, এদেরকে বলা হয় কি? লেন্স নায়েক। কে কে আছে? মুন্সি আব্দুর রউফ, আর
ওকে, নূর মোহাম্মদ শেখ। এরপরে লেফটেন্যান্ট আমরা জানি একজনই আছে, কে? মতিউর রহমান। এইগুলা আসলে যে পারবে না তার আসলে জিকে প্রিপারেশন নেওয়াই উচিত না, ঠিক আছে। পরে হচ্ছে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। এগুলো আছে তার নামের আমরা যখন পড়ি তখন নামের শুরুতে আমরা এগুলো দিয়ে শুরু করি। এটা এভাবে যদি তুমি পড়ো যে নামের শুরুতে, যেমন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, তাহলে কিন্তু তোমার আলাদা করে পদবি মুখস্থ করা লাগতেছে না। ওকে, কি পেলাম? ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর শেষ। আচ্ছা, বলা সে বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস কবে? হাজারবার পড়ছি ভাই, এটা আর বলার মতো কিচ্ছু নাই। সেটা কি? 14ই ডিসেম্বর। সবচেয়ে সহজ একটা আনসার, 14ই ডিসেম্বর। আমাদের 1971 সালে যখন পাকিস্তান বুঝছে যে না আর সম্ভব না, ঠিক আছে, তো তখনই কি করছে? তখন এই যে আমাদের যে গুরুত্বপূর্ণ যত ব্যক্তিত্ব আছে তাদেরকে হত্যা করছে। এটা হচ্ছে কি শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পরিচিত, যেটা আমাদের 14ই ডিসেম্বর। 16ই ডিসেম্বর তো আমাদের আমরা জানি এটা হচ্ছে আমাদের বিজয় দিবস, তো এটা হবে না। আর 21 আর 23 তো কিছু বললামই না, এগুলোর কোনো জাতীয়ভাবে কোনো সিগনিফিকেন্স নাই। এবার আসলে বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? এই বাঁধ, বাঁধ বলো বা আমরা যখন আন্তর্জাতিক জিকে পার্টে যাব তখন দেখো বিভিন্ন প্রণালী আছে, বিভিন্ন দেশের সাথে বিভিন্ন লাইন আছে। তো এই লাইনগুলা প্রণালীগুলা অনেক ইম্পর্টেন্ট। এরকম বাঁধগুলা দেশের ভিতরে আছে, তো এইগুলা তো লাগবেই। এবং বাকল্যান্ড বাঁধ কোথায় অবস্থিত? এটা হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। বুড়িগঙ্গা নদীর তীরে না, সরি, বাঁধ তো এই থাকবেই। দেখো, তো পরবর্তী বাকিগুলো দেখি। শীতলক্ষ্যা কি আছে? এটা হচ্ছে গুরুত্বপূর্ণ নদী, যেটা কোথা দিয়ে গেছে? নারায়ণগঞ্জে অবস্থিত, ঠিক আছে। এবং এই শীতলক্ষ্যা কার শাখা বলো তো? এটা বলতে পারলে তোমাদের জন্য পুরস্কার আছে। শীতলক্ষ্যা হচ্ছে ব্রহ্মপুত্রের শাখা। তাহলে এটা কার মধ্য কোথা দিয়ে প্রবাহিত হয়েছে? নারায়ণগঞ্জ জেলা দিয়ে প্রবাহিত হয়েছে, এবং এটা হচ্ছে ব্রহ্মপুত্রের একটি শাখা। এবং চিন্তার কারণ নেই, সবকিছু নোট আমাদের টেলিগ্রামে দেওয়া আছে, জাস্ট একবার করে রিভাইজ করে নেবা। ওকে, তাহলে বুড়িগঙ্গা পাইলাম, ঠিক আছে। তাহলে বুড়িগঙ্গা এটা কত সালে দেওয়া হয়েছিল? এটা মনে হয় যতটুকু 1864 সালে তৎকালীন ঢাকায় এটা করা হয়। বাগলান বাঁধ এটা বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মূলত আর কি। এবার আসি মেঘনা, বাংলাদেশের গভীরতম এবং প্রশস্ততম নদী, ঠিক আছে। এই অপশন প্রশ্নগুলো নিয়ে আসলে বারবারই আসে, আবার ইনফরমেশন নিয়েও একটু কন্ট্রোভার্সি হয় মাঝে মধ্যে। এটা কোথায় আছে? চাঁদপুর এবং ভৈরব বাজারে অবস্থিত, ঠিক না? আচ্ছা, পলাশী তুরাগ নদী, এটা বুড়িগঙ্গার একটি উপনদী, যেটা ঢাকার মিরপুর ও গাবতলী এলাকা দিয়ে প্রবাহিত হয়েছে, ঠিক আছে। তাহলে কার উপনদী এটা? বুড়িগঙ্গার উপনদী। ওকে, পরে কি আছে? ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে? হাই রে ভাই, মানে মানুষ কোয়েশ্চেন করতে করতে কি লেভেলের কোয়েশ্চেন করে, ঠিক না? আচ্ছা, আসি আমরা। তো কোন শৃঙ্গ থেকে হয়েছে? এটা হবে কৈলাস। এটা কিন্তু আসলে দেখতে যতটা কঠিন মনে হইতেছে, কিন্তু এই কোশ্চেন গুলো এত রিপিটেডলি আসে, কিছু কিছু কঠিন কোশ্চেন একবার মোটামুটি মুখস্থ রাখতে পারলেই চলে। তাহলে কি? কৈলাস হচ্ছে তিব্বত হিমালয়ের একটি পর্বত, যেগুলা মানে এই অংশ থেকে এটা আসছে। আরো অনেক ভুজুগবাজুগ ইনফরমেশন আছে, এগুলা পড়া লাগবে না, বাদ দাও, এমনিতেই জীবন অনেক কঠিন। আবার আসি, দেখো বড়াইল। বড়াইল কি? এটি মূলত ভারতের একটা আসাম ও নাগাল্যান্ডের মধ্যে একটি পর্বত শ্রেণী। এখানে যে নামগুলো আছে এগুলা থেকে কিন্তু মোটামুটি অনেক নদীর উৎপত্তি, তো কাছাকাছি নাম মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে আসাম ও নাগাল্যান্ড থেকে গেছে এটা। আচ্ছা, তারপরে কাঞ্চনজঙ্ঘা, নামটা অনেকবার শুনছো। এটা কিন্তু বিশ্বের তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ, ঠিক আছে। এই কাঞ্চনজঙ্ঘা থেকে অনেক কিছুর উৎপত্তি হয়েছে। হিমালয়ের সিকিম ও নেপাল সীমান্তে এটা অবস্থিত। কোথায়? সিকিম ও নেপাল সীমান্তে। আচ্ছা, গেল। পরে গড উন অস্টিন, ঠিক আছে। এটা মূলত K2 নামে পরিচিত, যা বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। তাহলে এই কাঞ্চনজঙ্ঘা এটা কি পাইলাম? এটা হচ্ছে তৃতীয়।
আর এটা যে আছে এটা হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, এটা কিন্তু K2 নামেও পরিচিত। বুঝছো? আর লাগবে না ভাই, অনেক কঠিন। পরে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় চূড়া কোনটি? বলো। কয়েকদিন আগে আমি এটা ঘুরে এসেছি, খুব সুন্দর একটা জায়গা, সেটা হচ্ছে কেওক্রাডং। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় চূড়া কোনটি? কেওক্রাডং। এটা থেকে ভিউটা আসলেই খুব সুন্দর। মূলত আচ্ছা বাকিগুলো দেখি। লুসাই পাহাড় ভারতের মধ্যে অবস্থিত, বাংলাদেশের না। কোথায় এটা? বাংলাদেশের কথা যেহেতু বলছেন না, ভারত আসার কথাই না, তাহলে কি ভারতের মিজোরামে অবস্থিত এটা। তারপরে গারো পাহাড়, এটা বাংলাদেশের, তুমি বলতে পারো এটা হচ্ছে ময়মনসিংহে আমার এলাকাতে, এবং এটা কিন্তু অনেক, এটাকে বলা হয় বাংলাদেশের উঁচু পাহাড় বলা হয়। যদি পর্বত শৃঙ্গ বলে তখন তুমি বলবা কেওক্রাডং। তাহলে এটা কি? এটা মূলত পাহাড়, আর এটা হচ্ছে পর্বত শৃঙ্গ, পাহাড়েরই বড় ভাই আর কি। আচ্ছা, পরে হচ্ছে জয়ন্তিকা, এটা কি? এটা সিলেট অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ পাহাড়ি এলাকা, সিলেটে অবস্থিত। আচ্ছা, পরে হচ্ছে বাংলাদেশে ডিগ্রি প্রাপ্ত চিকিৎসক প্রতি জনসংখ্যা কত? আচ্ছা, তারপরে তাহলে দেখো এখানে এটা আনসার কত হবে বলো তো? উম, মূলত এটার আনসারটা এখন একটু চেঞ্জ হয়েছে। সো আমি মনে করি এখন এটার আনসারটা না নয় বেটার। সো এটার আমরা স্কিপ করতে পারি, এটা হচ্ছে ভেরিয়েশন হিসেবে চেঞ্জ হয়, এখন এটা অনেক আগের কোয়েশ্চেন, সো এখন এটার আনসার চেঞ্জ হয়েছে। আচ্ছা, পরবর্তীতে আসি। দেখো চলন বিল কোথায় অবস্থিত বলতো? এটা হচ্ছে পাবনা ও নাটোর জেলায় অবস্থিত। চলন বিল কোথায় অবস্থিত? পাবনা ও নাটোর জেলা। এখন আসি বাকি কোশ্চেনগুলো। রাজশাহী জেলায় কি আছে? এটা হচ্ছে মেইনলি বরেন্দ্র অঞ্চলের অন্তর্ভুক্ত। ঠিক আছে, এটা হচ্ছে কি বরেন্দ্র অঞ্চল। এবং চলন বিলের মূল অংশ, এটাতে কোনো সম্পর্ক নাই যেহেতু এটা বরেন্দ্রের মধ্যে পড়ছে। এখন আসি রাজশাহী ও নওগাঁ। রাজশাহী নওগাঁ জেলায় কি আছে? এটা ছোট বিল থাকলো, এটা এত বড় বিল নাই এখানে। পাবনা ও নাটোরের মধ্যেই আসলে মেনলি চলন বিলটা আছে। চলন বিল মূলত পাবনা, নাটোর এবং আরেকটা জেলা আছে, সেটা হচ্ছে কি সিরাজগঞ্জ। আমি আগের বিসিএস এটা বলেছিলাম, প্রচুর রিপিটেড কোশ্চেন দেখা যাচ্ছে। ঠিক আছে, পাবনা, নাটোর এবং সিরাজগঞ্জ মিলিয়ে এটা বিস্তৃত। নাটোর ও নওগাঁ তো হবেই না। আচ্ছা, তাহলে কি পেলাম? পাবনা ও নাটোর জেলা। আচ্ছা, এবং সিরাজগঞ্জ জেলা। ফারাক্কাবাদ বাংলাদেশ সীমান্তে কত কিলোমিটার দূরে অবস্থিত বলো তো? এটা হবে হচ্ছে 16.5। ঠিক আছে, খুব ভালো করে খেয়াল রাখবো, এগুলো হচ্ছে মুখস্থ আনসার, এগুলা নর্মালি কিছু করার থাকে না, সো এগুলো আনসার হবে না। এবার আসি দহগ্রাম ছিটমহল কোথায় অবস্থিত? এটা হচ্ছে, এটা এটাও 5 স্টার দিয়ে রাখো। মানে বিশেষ কোশ্চেন থেকে যদি কমন করতেই হয়, এই কোশ্চেন গুলাই বেশিরভাগ সময় আসে, এবং আমি মেডিকেলের বিভিন্ন ভর্তি পরীক্ষাতেও এইগুলা পাইছি। তাহলে কি লালমনিরহাট জেলা, এটা হচ্ছে আমাদের আনসার, এবং এটা দহগ্রাম এবং অঙ্গরপাড়া বাংলাদেশের এই জেলাতেই অবস্থিত। এখন পরে আসি কুড়িগ্রাম, এখানেও দশিয়া ছড়ার মতো বিভিন্ন ছিটমহল আছে। আর তবে দহগ্রাম না, সেটা নীলফামারী, এখানেও ছিল অনেক ছিটমহল, মানে অনেক জায়গাতে অনেক ছিটমহল আছে, বাট দহগ্রাম যদি বলা হয় তাহলে এটা হবে লালমনিরহাট। ওকে, বাকিগুলো আনসার হবে না। এখন আসি সুন্দরবনের আয়তন প্রায় কত বর্গ কিলোমিটার? এটা হবে প্রথমটাই আমাদের 6017 বর্গ কিলোমিটারের মতো। ঠিক আছে, 6017 বর্গ কিলোমিটার। তাহলে বাকিগুলা কি হয়? বাকিগুলা হবে না। তো এই হচ্ছে আজকের ক্লাসের জন্য। ঠিক আছে, মোটামুটি অনেক বেশি ইনফরমেশন ছিল আজকে ক্লাসে। তো আশা করি সবার ভালো লাগছে, এবং সবাইকে অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য। এবং এভাবে যদি আমরা সবগুলো বিষয় কোশ্চেন শেষ করতে পারি, বারবার আমরা দেখতে পাচ্ছি রিপিটেড কোশ্চেন আসছে, এবং বারবার সেগুলো আমরা ভুল যাতে না করি, এই জন্য এত বড় প্রচেষ্টা। তো সকলের জন্য অনেক শুভকামনা, সবাই অনেক দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।